আমাকে রাগাবেন না সেজুতি। জোর করে তুলে এনেছি বলে জোর করে আপনাকে দিয়ে কাগজে সই করাতে আমার ভালো লাগবে না। ভালোই ভালোই আমি মাঝপথে ক্ষেপে বললাম। কিসের ভালোই ভালোই? আপনার লজ্জা করছে না তুলে এনে আবার সেটা বড় মুখ করে বলতে? এতটা নীচ একটা মানুষ কি করে হতে পারে? একদিনে দেখায় একটা মেয়েকে প্রেমপত্র দিচ্ছেন, বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন, আবার সে বিয়ে করতে না চাইলে তাকে তুলে আনছেন। ছি ছি। উনি তীব্র ক্ষোভে আমার হাত আরও জোরে চেপে ধরলেন। কোন জায়গাটায় ওনার আঙুল বসে গেল। ব্যথায় চোখ খিচে ফেলতেই ফেস শিথিল করলেন হাত। বললেন, হ্যাঁ আমি নীচ। আপনার জন্য একবার কেন, প্রতিবার নীচ হতে রাজি আছি। কিন্তু ভুলও ভাববেন না এসব বলে আপনি আমার ইগোকে হার্ট করবেন আর আমি রেগে মেগে আপনাকে ছেড়ে দেব। সেটা কখনোই হবে না। আমার সাথে বিয়ে হবে আপনার, তাও এক্ষুনি। এতক্ষণ ভালোভাবে বললাম, আপনার কাছে ভালো লাগেনি। চাইলে আমার দ্বিতীয় রূপটাও আপনাকে দেখাবো। আই হ্যাভ নো প্রবলেম। আমি বিদ্রুপাত্মক হাসলাম, নির্ভীক কণ্ঠে বললাম, যা ইচ্ছে করুন, যা মন চাইছে বলুন, কিন্তু বিয়ে আমি আপনাকে করব না। আপনার মতো এরকম মানুষকে বিয়ে করার চেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া ভালো। উনি প্রচণ্ড জোরে ধমকে উঠলেন। শাট আপ! ধমক খেয়ে কেঁপে উঠলাম আমি। ফরফরিয়ে উঠল হৃৎপিণ্ডটা। উনি চোয়াল কটমট করে বললেন, বেশ, বিয়ে আপনাকে করতে হবে না, আপনি বাড়ি ফিরে যান। তবে হ্যাঁ, গিয়ে যখন জানবেন আপনার কারণে আরিশা আর অভ্রর বিয়ে ভেঙে গেছে তখন? আমি বুঝতে না পেরে বললাম, মানে? মানে সহজ, অভ্র আমার কথা সব করতে পারে। আমি না চাইলে ও আপনার বোনকে কোনোদিন বিয়ে করবে না। কথাটা আমার বিশ্বাসযোগ্য মনে হলো না, একটু না, বরং হেসে বললাম, তাই নাকি? মানুষকে বোকা বানানোর আর কি কি পদ্ধতি আপনার রপ্ত আছে মিস্টার রুদ্ররোশন চৌধুরী? থাকলে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। তবে আমি আপনার কথায় ভুলছি না, ফর শিওর। উনি সূক্ষ্ম হেসে বললেন, গ্রেট। রুদ্ররোশন চৌধুরীর স্ত্রীর মধ্যে এরকম অ্যাটিটিউড না থাকলে চলে। অ্যাকচুয়ালি আই থিঙ্ক ইউ আর মেড ফর ইচ আদার। আমি বিরক্ত হয়ে অন্যদিকে মুখ ঘোরাতেই উনি বললেন, আমি মিথ্যা বলিনি মিস সেজতি। প্রমাণ চাই? ওয়েট আ সেকেন্ড। উনি পকেট থেকে ফোন বের করলেন। আমি চোখে চাইলাম। উনি অভ্র ভাইয়ের নাম্বারে ডায়াল করে লাউডে দিলেন। রিং হচ্ছিল। দুবারের মাথায় রিসিভ করলেন ভাইয়া। কিছু বলার আগেই রুদ্র গম্ভীর গলায় বললেন, অভ্র, তুই আমাকে ভালোবাসিস? ওপাশ থেকে ফটাফট উত্তর এলো, অবশ্যই ভাই, আমার থেকেও বেশি। কি করতে পারবি আমার জন্য? তুমি যা বলবে। ভেবে দেখ, যদি কিছু চাই দিতে পারবি। কেন পারবো না? তুমি আমার প্রাণ চাইলে আমি রাজি, বলেই দেখো। রুদ্র আমার দিকে চেয়ে চেয়ে কথা বলছিলেন। অভ্র ভাইয়ার কথায় চিবুক শক্ত করে বললেন, আরিশার সঙ্গে তোর বিয়ে হোক আমি চাই না। এই মুহূর্তে বিয়েটা ভেঙে দিবি তুই? ওপাশের ক্ষণিকের নীরবতা। অভ্র ভাইয়া থমকে রইলেন। খানিকক্ষণ পর বললেন, কিছু হয়েছে ভাই? রুদ্র আমার দিকে চেয়ে থেকে বললেন, কিছু হয়নি, তুই বিয়ে ভেঙে দে। অভ্র ভাইয়া একটু চুপ থেকে বললেন, ওকে ভাই, তুমি যা চাইবে তাই। এইটুকু শুনতেই আমার পায়ের নিচে জমি কেঁপে উঠল। সত্যি সত্যি অভ্র ভাইয়া মেনে নিলেন? ঠিক শুনলাম আমি? এ কেমন ভালোবাসা ওনার! এ অবধি ওনার সঙ্গে আমার বহুবার ফোনে কথা হয়েছিল, দেখা হয়েছিল সেদিন। যখনই কথা বলতাম ভাইয়ার জিভের ডগায় আপুর কথায় থাকতো। মনে হতো আপুই তার সব। অথচ সেই মানুষটি ভাইয়ের জন্য নিজের ভালোবাসার মানুষকে। আমার তাৎক্ষণিক আপুর চেহারা মনে পড়ল। বিয়ে ভেঙে গেলে ও সবার কাছে ছোট হয়ে যাবে। আমি তো দেখেছি কিভাবে ও বাবাকে রাজি করিয়েছিল। আপুর তো বিয়ে ঠিক হয়েছিল অন্য জায়গায়। কত অনুরোধ, কত কিছু সামলে শেষমেশ বাবা আম্মু মেনে নিলেন। এ নিয়ে কথাও কম শুনতে হয়নি। সব থেকে বড় কথা, আপু ভয়ানক কষ্ট পাবে, সইতে পারবে না। সামনের দিনগুলো আমি স্পষ্ট দেখছি যেন। আপু আমার সামনে বসে বসে কাঁদছে, অব্র ভাইয়ার শোকে হা হুতাশ করছে, ধুকে ধুকে মরছে। না না, আমার জন্য আপুকে কষ্ট পেতে আমি দেব না, কিছুতেই না। আমি এলোমেলো মস্তিষ্ক নিয়ে রুদ্রের দিকে তাকালাম। ফোনের লাইনে তখনও অব্র ভাইয়া হ্যালো হ্যালো করছেন। রুদ্র নিশ্চুপ হয়ে আমার দিকে তাকিয়ে চিকন বাদামি চোখগুলোকে আমার সব থেকে নিকৃষ্ট চাহনি বলে মনে হলো। ঠোঁট কামড়ে জবাব দিলাম, আমি রাজি। রুদ্রর অধর যুগল বেঁকে গেল ফের। হাসলেন উনি, বিজয়ের হাসি। কুৎসিত হাসিটায় গা জ্বলে উঠল আমার। চোখ ফিরিয়ে নিলাম। উনি অব্র ভাইয়াকে তুচ্ছ কণ্ঠে বললেন, থাক, বিয়ে ভাঙার দরকার নেই, মজা করছিলাম তোর সঙ্গে। অব্র ভাইয়া হয়তো অবাক হয়েছেন। কথা বললেন না অনেকক্ষণ। এরকম লোক মজা করবেন আসলেই? এই কথা কি মানানসই? শেষে প্রাণ ফিরে পাওয়ার মতো করে শ্বাস টেনে বললেন, সত্যি বলছ ভাই? যাক, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি তো জানো, তুমি চাইলে আমি আমার প্রাণটাও দিতে পারবো।
রাখছি এখন। রুদ্র লাইন কাটলেন। দৃষ্টি তখনও আমার দিকে। ফোন কান থেকে নামিয়ে আমাকে ভ্রু উঁচিয়ে বললেন, দাঁড়িয়ে আছেন কেন? তৈরি হন, আমি অপেক্ষা করছি। বুকে পাথর আর মনের মধ্যে ওনার প্রতি অঢেল ঘৃণা চেপে আমি ব্যাগগুলো সমেত ওয়াশরুমে ঢুকলাম। কাঁদতে কাঁদতে শাড়ি জ্বালাম গায়ে। ভারী শাড়িতে দ্বিগুণ ফুলে উঠলাম যেন। মনে মনে ঘোষণা করলাম, এই লোকটাকে আমি কোনো দিন ক্ষমা করব না। দরজা খুলতেই দেখলাম রুদ্র সোফায় বসে, এক পায়ের উপর তোলা অন্য পা ধীরে ধীরে নাড়াচ্ছেন, ফোন ঘাটছেন মনের সুখে। ইচ্ছে করছিল পাশের চেয়ারটা তুলে মাথায় মেরেতেই। থমথমে মুখ, ভেজা চোখ নিয়ে আমি বাইরে এলাম। শব্দ পেয়ে উনি চোখ তুললেন, চেয়েই থাকলেন কয়েক পলক। ওনার দৃষ্টিতে মুগ্ধতা ঝরঝর করে পড়লেও আমার সেই মুগ্ধতার প্রতি অনুভূতি জাগেনি। হ্যাঁ, অস্বস্তি হয়েছিল, ভীষণ ভীষণ অস্বস্তি। রুদ্র উঠে এসে কাছে দাঁড়ালেন, ঠিক আমার সম্মুখে, পা থেকে মাথা অবধি চেয়ে বললেন, বহিরা দেখতে এত সুন্দর হয়? আমি উত্তর দিলাম না, অনুভূতি শূন্য হয়ে তাকিয়ে থাকলাম। উনি আমার নির্জীব মুখশ্রী দেখে অল্প হেসে বললেন, এখন রাগ হচ্ছে তো? রাগ করুন যত ইচ্ছে। যখনই আমিটাকে আপনাকে পুরোপুরি জানাবেন, কথা দিচ্ছি আপনার সব রাগ ক্ষোভ উবে যাবে, আর শূন্য হৃদয় পূর্ণ হবে আমার প্রতি ভালোবাসায়। বুঝলেন আমার প্রণয়িনী? এই সুন্দর কথাটা আমার উপর প্রভাব ফেলেনি। এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে প্রস্থান নিল। মহাবিরক্তি ফুটে উঠল চোখে মুখে। উনি তাতে ভ্রুক্ষেপ দিলে তো। খপ করে আমার হাত চেপে ধরে হাঁটা ধরলেন। যেতে যেতে বলছিলেন, এই সুন্দর বউটাকে সারা জীবনের জন্য নিজের করার সময় এসেছে। উদাস মনে কাবিননামায় সই করেছি আমি। ভেতরে কী লেখা, কাজী সাহেব কী বলছেন কিচ্ছু জানি না, দেখিওনি। বিয়ে শেষে রুদ্র আমার কাছে এসে আমার পিঠে চড়িয়ে কাঁধে হাত রাখলেন। আমি রেগে মেগে তাকাতেই চোখ দিয়ে সামনের দিক ইশারা করলেন। আমি কপাল কুঁচকে তাকাতেই ক্লিক হলো ক্যামেরায়। বন্দী হলো রুদ্রর আর আমার প্রথম একসাথে যুগল ছবি। সেকেন্ডের মাথায় ওনার হাতটা ঝাড়া মেরে সরিয়ে দিলাম। কড়া কণ্ঠে বললাম, বিয়ে হয়েছে বলে যখন তখন গায়ে হাত দেবেন না। এরপর হনহন করে বেরিয়ে পড়লাম কাজী অফিস থেকে। পা ছুঁয়ে ছুঁয়ে বাইরে এসে দাঁড়ালাম। কোথাও তোয়াক্কাই দেখালাম না রুদ্রর অভিব্যক্তি জানার। আমার মাথায় তখন চিন্তা, অনেক অনেক চিন্তা। বাবা মা আপু এরা জানলে কি হবে, কেমন হবে তাদের প্রতিক্রিয়া। সকালে বড় মুখ করে বিয়ে করবে না বলে আশা আমি এই বিকেলে যখন বধূ এসে ওনাদের সামনে গিয়ে দাঁড়াবো, আত্মীয় স্বজন জানলে ছিচি করবে, বলবে মেয়ে পালিয়ে বিয়ে করেছে, আরও কত কি যোগ করবে সাথে কে জানে। আমার এক পৃথিবীর সবটুকু ক্রোধ রুদ্রের উপর চড়া হলো। সব কিছুর জন্য এই মানুষটাই দায়ী, আমার তথাকথিত স্বামী। রুদ্র আমাকে নিয়ে সোজা ওনাদের বাড়িতে এনেছেন, সাথে ডেকে পাঠিয়েছেন আমার পরিবারকেও। এতটা তাড়া আর এতটা সিরিয়াস ভঙ্গি ছিল ওনার যে বিয়ের আগেই শ্বশুরবাড়িতে হাজির হতে হলো আমার আপু আরিশাকেও। আমাকে বধূ ভেসে দেখে সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। প্রত্যেকেই যেন কথা তুলতে ভুলে গেল। খানিকক্ষণ কেউ টু শব্দ অবধি করেনি। বড় বড় চোখে শুধু দেখছিল আমাদের। আর আমি শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে। জোরপূর্বক এই বিয়ের সামান্য দুঃখ যেন নেই আমার, অথচ শুধু আমিই জানতাম ভেতরে কি চলছিল। প্রকাণ্ড ঘূর্ণিঝড় যেন উল্টে পাল্টে দিচ্ছিল সব। এখন এই তিনটি মানুষকে কি জবাব দেব আমি? এই বিরাট সময় নীরবতা ভাঙলেন স্বয়ং রুদ্র। ঘোষণা করলেন, আমি আর সে যদি 1 ঘন্টা আগে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি, সে যদি এখন শরীয়ত মোতাবেক আমার স্ত্রী। আর এটা বলতেই আমি আপনাদের ডেকেছিলাম। কথাটা উনি বাবাকে উদ্দেশ্য করে বলছেন। বাবা হতাশ চোখে আমার দিকে তাকিয়ে। আমি একবার চেয়ে চোখ নামিয়ে ফেললাম। ওই দৃষ্টিতে দৃষ্টি মেলানোর সাহস আমার নেই। আম্মু কেঁদে কেঁদে বললেন, কিন্তু এভাবে বিয়ে করার কি দরকার ছিল বাবা? আমরা তো একদম মানা করি না তোমাদের বিয়েতে, বলেছিলাম। আপনারা পুরোপুরি নিশ্চয়তাও দেননি আন্টি, তার জন্যই আমার এভাবে বিয়ে করতে হয়েছে। তুমি নিশ্চয় ওকে জোর করে বিয়ে করেছো রুদ্র? রুদ্রের মা ভীষণ রেগে বললেন কথাটা। রুদ্র একটু বিচলিত না হয়ে জবাব দিলেন, না। মিথ্যা বলছো কেন? সে যদি তো তোমাকে বিয়ে করতে চায়নি, আজ সকাল অবধিও না, তাহলে কয়েক ঘন্টায় কী এমন হলো যে? সেটা ওনাকে জিজ্ঞেস করো, উনি তো সামনেই আছেন। জেনে নাও আমি আসলে ওনাকে জোর করে বিয়ে করেছি কিনা। শেষ কথাটা বলতে বলতে রুদ্র আর চোখে আমার দিকে তাকালেন একবার। আন্টি সত্যি এগিয়ে এলেন, আমার 2 বাহু নরম হাতে ধরে বললেন, আমার দিকে তাকাও সেজতি। আমি তাকালাম। আন্টি তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করলেন, এই বিয়ে তোমার ইচ্ছেতে হয়েছে? আমি এক মুহূর্ত না ভেবে বললাম, হ্যাঁ। আন্টির হাত শিথিল হলো। পাশ থেকে আপু বিস্ময় নিয়ে পড়ল, সকালে মানা করেছিলে কেন? এমনি। আমার সংক্ষিপ্ত উত্তরে খুশি হলো না কেউ। আম্মু উঁচু কণ্ঠে বললেন, এমনি?
এমনি কেমন কথা? আমরা যখন বিয়ের কথা তুলেছি তুই সাফ সাফ মানা করে সন্ধ্যাবেলা বসে যে হাজির হয়ে বলছিস এমনি বিয়ে করেছিস। আমাদের জন্য ধৈর্য ধরা যেত না? এমন কি হয়ে গেল যে বড় বোনের আগে নিজে বিয়ে সেরে ফেললি? রুদ্র বরফ স্বরে বলে উঠলেন। আজকাল বড় ছোট কোনো ব্যাপার নয় আন্টি। অভ্র তো আমার ছোট, অথচ ওর বিয়ে আগে হতে যাচ্ছিল। এটা নিয়ে আমাদের তো কোনো সমস্যা হয়নি, আপনাদের কেন হচ্ছে? এটাই কি স্বাভাবিক নয় বাবা? আমরা মধ্যবিত্ত মানুষ, তোমাদের মতো এত উঁচু বিত্তবান নই। আশেপাশে সবার কথা শুনে বেঁচে থাকতে হয়। তাছাড়া আমার মেয়ের থেকে এমন মানুষই আমি আশা করিনি। আম্মু দীর্ঘশ্বাস ফেললেন, সাথে কেঁদে উঠলেন। আমার ভেতরটা ফেটে যাচ্ছিল তখন। কিভাবে পাথর হয়ে দাঁড়িয়ে আছি নিজেও দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। রুদ্র ওনার মায়ের দিকে ফিরে বললেন, তুমি তো কাল অবধি চেয়েছিলে অভ্রর আগে আমার বিয়ে হোক। বড় ছেলের বউয়ের মুখ দেখতে মরিয়া হয়ে গিয়েছিলে, তাহলে এখন এভাবে দাঁড়িয়ে আছো কেন? আন্টি চটে বললেন, তো কি করতে বলছো? ধেই ধেই করে নাচবো আমি? আমার মাথা হেট করে দিলে। সবাই কি ভাবছেন? এতক্ষণে নীরব অভ্র হয়ে মুখ খুললেন। এগিয়ে এসে বললেন, কেউ কিছু ভাববে না মা, তোমরাই সামান্য বিষয়টাকে টেনে টুনে লম্বা করছো। আরে বাবা, ভাই তো নিজে চেয়েছিল ঢাকঢোল পিটিয়ে বিয়ে করবে, সে যদি রাজি হয়নি তখন। হতে পারে ওদের মধ্যে মনোমালিন্য হয়েছিল, তাই এখন মিটে গেছে, দুজন খুব খুশিতে বিয়ে সেরে ফেললো। হতে পারে না? আর তাই তোমরা অহেতুক নাড়াচাড়া না করে ভাই আর সেজুতিকে মেনে নাও। ওদের দেখে বোঝা যাচ্ছে কত ক্লান্ত। তার ওপর সেজুতি কি ভারী একটা শাড়ি পরেছে, ওর কষ্ট হচ্ছে না? ওরও বিশ্রাম দরকার। আমি কটমট করে অব্রহের দিকে তাকালাম। আমাকে সব থেকে বড় বাসটা এই লোকটা দিয়েছে, আর এখন দরদ দেখাচ্ছে। অব্রহের কথাটায় আন্টির ওপর প্রভাব ফেলল। তিনি ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে বাবার কাছে গিয়ে দাঁড়ালেন। বাবা থম মেরে দাঁড়িয়ে, মুখে রানী। আন্টি নম্র কণ্ঠে বললেন, যা হওয়ার হয়ে গেছে ভাইজান। ছেলে মেয়ে দুটো ভুল করেছে, ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আন্টি হাত জোর করতে বাবা ব্যস্ত কণ্ঠে বললেন, না না আপা, আপনি কেন? রুদ্র প্রতিবাদ করে উঠলেন, আমরা ভুল করিনি মা, বিয়ে করা ভুল কাজ নয়। আন্টির চোখ বুজে ঠোঁট গোল করে শ্বাস ফেললেন, যার মধ্যে ছেলের প্রতি হতাশা ছিল। এরপর বাবাকে কোমল কণ্ঠে বললেন, আপনারা আর রাগ করে থাকবেন না, ওদের মেনে নিন। আমি তো সেজদিকে নিজের পুত্রবধূ হিসেবে সেদিনই মেনে নিয়েছি, যেদিন রুদ্র জানিয়েছিল ওর কথা। এখন আপনারাও যদি। বাবা একবার আমার দিকে তাকালেন। রুদ্র এ যাত্রায় আমার হাত ধরলেন, মুঠ হয়ে পড়লেন পুরোটা। আমি চেয়েও ছাড়তে পারলাম না। আপনি নিশ্চিত থাকতে পারেন আঙ্কেল, সেজুতিকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব আমি। ওনার সুন্দর গোছানো কথাটায় বাবা এতক্ষণে মুচকি হাসলেন। আমি প্রচণ্ড অবাক হয়ে ওনার দিকে তাকালাম। কথাটা হাস্যকর মনে হওয়ার কথা ছিল, অথচ আমার অদ্ভুত লাগলো কেমন যেন খুব বিশেষ কিছু মিশেছিল এতে। বাবা এসে আমাদের সামনে দাঁড়ালেন, রুদ্রের কাঁধে হাত রেখে বললেন, ভরসা করছি বাবা, মান রেখো। উনি ছোট করে বললেন, রাখবো। এরপর বাবা আমার দিকে তাকাতেই আমি চোখ নামিয়ে ফেললাম। তীব্র অপরাধ বোধ দেহ মন ছেয়ে গেল। টের পেলাম বাবা মাথায় হাত বোলাচ্ছেন। আমি চট করে মাথা তুলতেই বাবা ছল ছল চোখে হাসলেন। আমার আকাশ ভেঙে কান্না পেল। ঝাঁপিয়ে পড়লাম বাবার বুকে। ইচ্ছে করলো গলা ফাটিয়ে বলতে, আমাকে নিয়ে যাও, এই রাক্ষসরূপী শয়তান লোকটার সাথে আমি থাকবো না, কিছুতেই না। শেষমেশ বাড়ির সবাই মেনে নিলেন, বিয়ে হয়েছে, এখন করার তো কিছু নেই। বাবা আম্মু সবাই আমাদের মন ভরে দোয়া করলেন। সেদিনের মতো ঝামেলা মিটলেও আমার সুপ্ত রাগটাও বিচল, কারণ রুদ্র আবার জিতে গেলেন। এত বড় একটা অন্যায় করেও পার পেলেন। আমি না পারছিলাম কাউকে বলতেই, না পারছিলাম সইতে। খুব করে চেয়েছিলাম যেন কেউ মেনে না নেয়, অথচ হলো না। এখানেও পূরণ হলো না আমার ইচ্ছে। রুদ্রর মা মানে আমার শাশুড়ি মা ভীষণ ভালো মানুষ। আমাকে প্রতিটি সম্বোধনে ওনার মা ডাকা চাই, এছাড়া যেন কথাই বলেন না। এই মুহূর্তে আমি বসে আছি বিছানায়, বিশাল ঘরের তুলতুলে বিছানায়। শক্ত মন নিয়ে আমি হাঁটুতে মুখ গুজে বসে বিয়ের বেনারসিটা ছেড়ে এখন একটা পাতলা সুতি শাড়ি পরেছি। এত এত শাড়ি চোখের পলকে বাড়িতে হাজির হয়েছে। এনেছেন রুদ্র। মেয়েদের শপিং পছন্দ, জামা কাপড় গয়না এসব তাদের দুর্বলতা হলেও আমার মন কোনো কিছুতে ভালো হয়নি। আমার থমথমে গোমরা মুখ পাল্টায়নি। তবে একটা বিষয় সত্যি, আমাকে বউ হিসেবে পেয়ে আন্টি খুশি হয়েছেন। রাতে বাবা মাকে না খাইয়ে ছাড়েননি, খোঁজ গল্পে মেতেছিলেন। প্রত্যেকটা কথায় ওনার খুশি ঝরে পড়ছে যেন। হয়তো ও গোয়ার ছেলে এতদিনে বিয়ে করেছে। এই আনন্দেই আটখানা আন্টির মন। বাবা আম্মু আপু বাড়িতে ফিরে গেছেন। তারপর আন্টি আলমারি থেকে তার দুটো বালা, নাকফুল আর একটা চিকন স্বর্ণের চেন পরিয়ে দিলেন আমায়। সাথে বললেন, আজ থেকে আমার মেজাজের ছেলেটার সব দায়িত্ব তোমার।
আমি ওনার পা ছুঁয়ে সালাম করলাম। উত্তরে চুপ ছিলাম। ইচ্ছে করছিল একটা কিছু বলি বা ওনাকে সত্যিটা খুলে বলে ফেলি যে আপনার ছেলে আমায় কীভাবে বিয়ে করলো, কিন্তু পারলাম না। দেয়ালেরও কান আছে। বাই এনি চান্স রুদ্রের কানে খবর পৌঁছে যাক আর বিয়ে ভেঙে দিক আপুর। এরপর আর কি তুলকালাম ঘটাতে পারেন তা আন্দাজের বাইরে। এই কদিনে লোকটাকে যেন চিনে ফেলেছি। ওনার প্রতিটি হাড় মজ্জায় শয়তানের বসবাস। সত্যি বলতে আন্টি যখন আমাকে এই ঘরে দিয়ে গেলেন আমার হাত পা ছড়িয়ে কান্না পেয়েছিল। লোকটার সাথে এক ঘরে থাকতে হবে ভাবতেই আতঙ্কে বিবশ হচ্ছি। ইজ্জতের ওপর হামলা করবেন না তো? যে জোর করে বউ বানাতে পারে সে জোর করে অধিকার ফলাতে কতক্ষণ? আমার ভাবনার মধ্যেই ঘরে এক জোড়া পায়ের শব্দ। চমকে তাকালাম। ভেবেছিলাম উনি এসেছেন, না অভ্র ভাইয়া। স্বস্তি পেলেও অভ্র ভাইয়াকে দেখে মুহূর্তে মুখ কালো হয়ে গেল আমার। রাগ হলো। এই মানুষটার ভালোবাসার কোনো মূল্য এখন আমার কাছে নেই। অভ্র ভাইয়া ভীষণ হাসি খুশি মুখ নিয়ে এসে আমার সামনে বসলেন। সেজুতি, তুমি তো আমার ভাবি হয়ে গেলে, এখন কি ডাকবো বলো তো? কোন সম্পর্কটাকে জোর দেব? শালি নাকি ভাবি? শালি হিসেবে দুষ্টুমি করবো নাকি ভাবির মতন? আমি ওনার দিকে না চেয়ে বললাম, একটারও প্রয়োজন নেই ভাইয়া, আপনি আমার সঙ্গে কথা না বললে ভালো হয়। আমার কাট জবাবে অভ্র ভাইয়ের হাসিটা দপ করে নিভে গেল। সিরিয়াস হয়ে বললেন, মানে কথা বলবো না কেন? এনি হাউ, তুমি কি আমার সাথে রাগ করেছো? আমি কি কিছু করেছি? আমি তাকালাম, চোখ ছোট করে বললাম, করেননি। ভাইয়া মনে করার খুব চেষ্টা করে বললেন, না আমার তো মনে পড়ছে না এমন কিছু। আমি দীর্ঘশ্বাস ফেলে হাসলাম, বললাম, পড়বে কি করে? আপনার কাছে হয়তো এটা এমন কোনো ব্যাপারই না। অভ্র ভাইয়া ভীষণ ততস্থ হয়ে বললেন, কি বলছো বলো তো সেজতি? আমার মাথায় কিছু ঢুকছে না। আচ্ছা ভাইয়া, আপনি সত্যি আপুকে ভালোবাসেন তো? হঠাৎ এরকম প্রশ্নে ভাইয়া ভ্যাবাচাকা খেলেন, তবে বিলম্ব না করে জবাব দিলেন, অবশ্যই বাসি। আমি ভ্রু উছালাম, তাই? তাহলে আপনার ভাইয়ের এক কথায় বিয়ে ভেঙে দিতে রাজি হলেন কি করে? ভাইয়া ধাক্কা খাওয়ার মতন করে তাকালেন। তুমি কি করে জানলে? আমি কি জেনেছি সেটা তো গুরুত্বপূর্ণ নয়। এরকম করেছিলেন তো, তাই না? ভাইয়া এ পর্যায়ে দৃষ্টি সরালেন আমার থেকে। আমার হাসি পেল, তার ছেলের হাসি। বললাম, আপনাদের এতদিনের সম্পর্ক, অথচ ভাইয়ের এক কথায় কোনো প্রশ্ন না করে আপনি বিয়ে ভাঙতে হ্যাঁ বললেন। একবার ভাবেননি এতে আপুর কী অবস্থা হতো? ওর ওপর কী প্রভাব পড়তো? ও তো শেষ হয়ে যেত ভাইয়া, ভালোবাসার ওপর থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলতো। আর আপনি, আপনার ভালোবাসা কি মিথ্যে ছিল? আপনি কষ্ট পেতেন না? ভাইয়া নিচের দিক তাকিয়ে বললেন, পেতাম, ওর থেকেও দ্বিগুণ কষ্ট পেতাম। আমি উদ্বিগ্ন হয়ে বললাম, তাহলে কি করে মত দিলেন আপনার ভাইয়ের এমন অন্যায় আবদারে? ভাইয়া তাকালেন, আমার ভাইকে তুমি চেনো না সেজতি। আমি কষ্ট পাবো এমন কোনো কাজ ভাই কোনো দিন করবে না, এটা বিশ্বাস আমার ছিল। কথাটা আমার কাছে যুক্তিহীন ঠেকলো। বিরক্তিতে মাথা নেড়ে আরেক দিক ফিরলাম। ভাইয়া লম্বা শ্বাস ফেলে বললেন, আমি যখন ছোট তখন বাবা মারা যান। ভাইয়ের বয়স আর কত, 15-16। বাবার হঠাৎ মৃত্যু মা মেনে নিতে পারেননি, শোকস্তব্ধ হয়ে পড়েন। সংসার, ছেলে মেয়ে, জাগতিক সব তুচ্ছ হলো মায়ের কান্না আর উদাসীনতার কাছে। বহুদিন আমি মায়ের কাছে যেতে অবধি পারিনি। মা ঘরবন্দি থেকেছেন। সেই সময়টায় আমায় কে সামলেছে জানো? ভাই। দুহাতে তুলে নিয়েছেন আমার দায়িত্ব। আমি ব্যথা পাবো এরকম কোনো সংকীর্ণ জায়গায় ভাই ছাড়েনি। আমি কাঁদবো, ভাই তা কখনো সহ্য করেনি। এমন অনেক কিছু যা মা দিতে চাইনি, কিন্তু ভাই এনে দিয়েছেন আমায়। আমার একবার যাওয়ার নিজের প্রিয় জিনিসটা দিয়ে দিয়েছে, দ্বিতীয়বার প্রশ্ন করেনি। আর সেই ভাই জীবনে প্রথমবার কিচ্ছু চাইলো, হোক আমার জীবনের চেয়েও দামি কিছু। আমি কেন দেব না সেজতি? তুমিও তো আরিশাকে ভালোবাসো, তুমি হলে দিতে না? আমি নির্বাক হয়ে বসে রইলাম। কথার প্রেক্ষিতে জবাব শূন্য। আমি কি বলবো, কি উত্তর দেব? অভ্র ভাইয়া আবার বললেন, জানি না তোমাদের মধ্যে কি চলছে, ভাইয়ের সাথে কবে আলাপ, কিভাবে এই বিয়ে, তাও জানি না। তবে একটা কথা বলবো, ভাইকে যদি চিনতে পারো বুঝবে মানুষটা ভেতরে মোমের মতো নরম, ভালোবাসার তাপের নিরিমেষ গলে যাবে। তখনই অভ্র ভাইয়াকে বাইরে ডেকে উঠলেন আন্টি। ভাইয়া আসছি বলে উঠে দাঁড়ালেন। আমার মুখের দিক চেয়ে মুচকে হেসে বললেন, আসছি, হ্যাভ আ নাইস ড্রিম। ভাইয়া চলে গেলেন। তারপর অনেকটা সময় পার হলো। হঠাৎ জুতোর শব্দ পেয়ে আমার বুঝতে অসুবিধা হলো না কে আসছে। ততক্ষণাৎ শুয়ে পড়লাম বিছানায়। ভান করছিলাম আমি ঘুমিয়ে গেছি। কেউ নিশ্চয়ই অকারণে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলবে না। টের পেলাম পায়ের শব্দটা অতি সন্নিকটে আমার। এরপরে খুব কাছে এসে থামলো। আমি চোখ খিচে বুঝে কাত হয়ে শুয়েছিলাম। সেই মুহূর্তে হাতে টান পড়ল। রুদ্র রীতিমতো টেনে উঠিয়ে বসালেন আমায়। হক চকালাম, জিজ্ঞাসু চেহারায় ওনার দিকে তাকালাম। উনি ঘাড় কাত করে বললেন, বাসরাতে স্বামীকে সালাম করতে হয় জানেন না? আমি দাঁত চেপে তাকিয়ে থাকলাম ওনার ফর্সা মুখের দিকে। তারপর খেয়াল করলাম ওনার পরনের নীল পাঞ্জাবি।
মনোযোগী হয়ে নিজের শাড়ি দেখলাম, তারপর একই ডিজাইন, একই নকশা, কাপল সেট। উনি পোশাক মিলিয়ে কিনেছেন। কী ব্যাপার, শুনতে পাননি? শুনেছি। আমার সংক্ষিপ্ত উত্তরে উনি বোধহয় খুশি হননি। পুরো কুচকে পুরো কণ্ঠে বললেন, শুনলে বসে আছেন কেন? নিন, সালাম করুন। ঘাটতারা লোক সালাম না করা অবধি যে আমাকে রেহাই দেবে না আমার বোঝা হয়ে গেছে। ছোট্ট শ্বাস ফেলে নামতে উদ্যত হব, ঠিক তখনই উনি ভাব নিয়ে বললেন, থাক, দরকার নেই। কেমন ফাজলামো, সালাম করতে বলে আবার। বিরক্তি তখন আমার রগে রগে দৌড়ে মরছে। রুদ্র আমার পাশে বসতেই আমি দূরে সরতে গেলাম। অমনি উনি হাত চেপে ধরলেন। আমি জ্বলন্ত চোখে তাকালাম। হাত ছড়ান, উনি শান্তভাবে বললেন। সম্ভব না, কাছে আসুন। আমার কিছু বলার পূর্বেই উনি হ্যাঁচকা টান বসালেন। হুমড়ি খেলাম ওনার বুকের ওপর। ওনার বুকের ভেতরে ধুক ধুক শব্দটা তখন স্পষ্ট কানে বাজল। আমি সরাতে গেলাম, উনি বাধা দিলেন, বরং আরও শক্ত করে চেপে রাখলেন। আমার মাথা তখন ঘুরছিল একটি প্রশ্ন, একদিনের আলাপে মানুষ কিভাবে এরকম ব্যবহার করতে পারে? নির্লজ্জ। উনি হাত শিথিল করলেন সময় নিয়ে। সুযোগ পেতে আমি ছিটকে সরে এলাম। উনি কিছুক্ষণ চেয়ে থেকে অন্যদিক তাকালেন, তারপর নিচের দিকে চেয়ে মুচকি হাসলেন। আমি ভেতরে কৌতূহলটা চেপে রাখতে না পেরে বলে উঠলাম, একটা কথা বলবেন? উনি ভ্রু নাচালেন। কি কথা? আমি অনতিবিলম্বে প্রশ্ন ছুড়লাম। আপনি এত ভাবওয়ালা একজন মানুষ হয়ে একটা মেয়েকে প্রথম দেখেই কিভাবে চেষ্টামো করলেন? প্রেমপত্র, জোর করে বিয়ে, আশ্চর্য না? আপনার মতো লোক যে এরকম করতে পারে এ মানুষ কোশ্চিন কালেও বিশ্বাস করবে? চেহারার সাথে চরিত্রের মিল নেই নাকি আপনি এরকমই? যেখানে গিয়ে মেয়ে দেখেন তাদেরকে হাতের ফাঁকে চিঠি দেন, তুলে বিয়ে করেন। ভেতরে সব রাগ উগরে দিলাম আমি। তবুও মনে হলো যতটা চেয়েছিলাম তার এক আনাও পারিনি। অথচ রুদ্র শান্ত চোখে অনিমিখি চেয়ে রইলেন। আমি থামলাম, শ্বাস নিলাম। তখন উনি চুপ। বলবেনই বা কি? যাই সত্যি তাই বলেছি। এরকম ঘটনা তো ঘটলো আমার সঙ্গে, তাই না? কে বলল? আমি কালই আপনাকে প্রথম দেখেছি। আমি সদা জাগ্রত হয়ে তাকালাম ওনার দিকে। ওনার বাদামি দৃষ্টিতে প্রশ্নবোধক দৃষ্টি বুলিয়ে বললাম, তাহলে? গভীর মানুষটা মুচকি হাসলেন। সত্যি বলতে এত সুন্দর করে হাসলেন উনি, আমার চোখ জুড়িয়ে গেল এতে। চেয়েই রইলাম। উনি চুলগুলো উপরে ঠেলে ভরাট কণ্ঠে বলেন, আমি আপনাকে আরও আগে থেকে চিনি। আমি বিস্মিত হয়ে বললাম, আগে থেকে? কবে থেকে চেনেন? কি করে? আমার উদ্দলিত প্রশ্নে উনি বাঁকা হেসে ভ্রু কোটালেন। বলা কি উচিত? আমি দিশেহারা হয়ে বললাম, বলুন না, আমি না হলে কথা শুনতে না পারলে মরেই যাব। উনি ততক্ষণাৎ চোখ রাঙিয়ে বললেন, এসব কি কথা? আমার উত্তেজনা নিভে গেল। মিনমিন করে বললাম, বলুন না প্লিজ। উনি খানিকক্ষণ চেয়ে রইলেন, নিষ্পলক সুস্থির চাহনি। পরপর একটু এগিয়ে এসে বসলেন। আমি সরাতে নিলেই বললেন, তাহলে বলবো না। আমি দমে যাই, বসে রই। কথাটা আমাকে শুনতেই হবে। রুদ্র আমার থেকে চোখ ফিরিয়ে দেয়ালে তাকালেন, বললেন, ড্রাইভার ছাড়া খুব কম বের হই আমি। মাঝে মধ্যে বলতে গেলে সেদিনও বেরিয়েছি। অনেকটা পথ এসে হঠাৎ খেয়াল করলাম গাড়ির ব্রেক কাজ করছে না, কিছুতেই থামছে না। যা হবার তাই হলো, ঠুকে গেল গাছের সঙ্গে। তাও ভালো, কারো গায়ে ওঠেনি। দুপুরবেলা বলে রাস্তাঘাটে লোকজন একদম নেই বললেই চলে। আমার গাড়ির ফ্রন্ট কাঁচ ভেঙে ভেঙে আমার সমস্ত গা হাত পা কেটেছে। মাথা লেগেছে স্টিয়ারিংয়ে। ফোঁটা ফোঁটা রক্ত শরীর ছুঁয়ে ছিটে পড়ছিল, টের পাচ্ছি। অসহ্য যন্ত্রণায় কাঁদতে সৃষ্টিকর্তাকে ডাকছিলাম, কেউ একজন আসুক, আমাকে বাঁচাক। তার কিছু সময় পর টের পেলাম কয়েকটি মেয়েলি আওয়াজ। আমার হুঁশ তখন বিপন্ন। দেখছি শুনছি, কথা বলার শক্তি নেই। কলেজ ইউনিফর্ম পরা 3-4টে মেয়ে এসে ঘিরে ধরেছে আমার গাড়িটাকে। তার মধ্যে একটি মেয়ে দরজা খুলে আমার কাছে এলো। আমাকে এই যে শুনছেন বলে ডাকলো অনেকবার। আমি কোনো মতে তাকিয়েছি কেবল। পুরো ভিজে চোখের পল্লব তখন পাথর সমান ভারী। ঝাপসা দৃষ্টিতে মেয়েটির মুখের আদর বুঝতে পারিনি। তারপর জ্ঞান হারাই। যখন চেতনা ফিরল, নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডে। সমগ্র রাত্রে ব্যথা যন্ত্রণা চিনচিন করছে। হাত পা নাড়ানোর জোবতি নেই। অল্প সময় মাত্রই কেবিন ভরে গেল। মা কাঁদছিলেন অভ্র চিন্তিত। আত্মীয় স্বজন, ব্যবসার লোকজন যে যেখান থেকে পারল দেখতে এলো, খোঁজ নিল। কথা বলতে পারলাম তারও 2 ঘন্টা পরে। আমার বারবার স্পষ্ট সেই মেয়ের কথা মনে পড়ছিল। সেই মেয়েটি যে আমার রক্তাক্ত গাল চাপড়ে আমাকে ডাকছিল, সেই কণ্ঠস্বর যা ঝংকারের মতো বাজছিল আমার কানে। আমি ততক্ষণে ডাক্তারকে প্রশ্ন করলাম, আমাকে হাসপাতালে কে আনলো? জানতে পারলাম কতগুলো কলেজ পড়ুয়া মেয়ে সিএনজি করে এনেছে আমায়। শুধু তাই নয়, তার মধ্যে একটি মেয়ে আমাকে রক্ত দিয়েছে। খুব আগ্রহ নিয়ে মেয়েটির ডিটেলস জানতে চাইলে তিনি নাম ছাড়া কিছুই বলতে পারেননি। সেই নাম সেজুতি। এতটুকু বলে উনি আমার দিকে তাকালেন একবার। আমার ঠোঁট নিজ শক্তিতে আলাদা হয়ে বসে আছে। উনি আবার বলতে শুরু করলেন,
আমার সুস্থ হতে প্রায় 1.5 মাস লেগেছিল। সবল হয়ে সবার প্রথমে মেয়েটিকে খুঁজবো এ আমার আগে থেকে ঠিক করা। লোক লাগালাম, ওই রোডের আশেপাশে সব কলেজে খোঁজ নিলাম, পাইনি। হঠাৎ একদিন অভ্র আমাকে জানালো ও একটি মেয়েকে ভালোবাসে, আরিশা নাম। মা ছবি দেখতে চাইলেন, ও দেখালো, পরপর নিয়ে এলো আমার কাছেও। আমার মনোযোগ ততটাও ছিল না, আমি তখন বের হওয়ার জন্য তৈরি। অভ্র আরিশার ছবি দেখাচ্ছিল, এমনকি ওর বাবা মা এক পর্যায়ে বলল এটা ওর ছোট বোন সেজুতি। নাম শুনে চকিত তাকালাম আমি। তড়িৎ বেগে ফোনের স্ক্রিনে মন দিলাম। আরিশার সাথে সেই মেয়েটি যার প্রতিচ্ছবি আমি দেখেছিলাম। সেদিনের থেকে আজ ভালো করে দেখলাম, সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্কে গেঁথে গেল যেন। আমার চিনতে একটু অসুবিধা হয়নি। কেন হয়নি? অনেকগুলো দিন পেরিয়েছে, ভুলে যাওয়ার কথা ছিল, তবুও হয়নি। আশ্চর্য না? এটাই সেই মেয়ে যে আমার রক্ত দিয়েছে, আমায় বাঁচিয়েছে। কাঙ্ক্ষিত মেয়েটিকে খুঁজে পেয়ে আমার আনন্দে বাঁধ ভাঙা, কিন্তু দুর্ভাগ্য প্রকাশ করতে পারেনি। পাছে অব্র বুঝে নেয়। শুধু জিজ্ঞেস করলাম কোন কলেজে পড়ে। অবরোধ থেকে জেনে আমি ততক্ষণাৎ খোঁজ লাগালাম, পেয়েও গেলাম একদিনের মাথায়। মেয়েটি তার বাড়ির কাছের একটা কোচিং সেন্টারে পড়তো। আমি প্রায় প্রত্যেকটি দিন তাকে দেখতাম। কলেজ আর কোচিং শেষের নির্ধারিত সময় তাকে দেখতে যাওয়া আমার দৈনন্দিন রুটিনে পাল্টালো। কেন দেখতাম এসব উত্তর আমার কাছে ছিল না। শুধু জানতাম ছোট্ট মেয়েটাকে দেখতে ভালো লাগছে আমার, শান্তি পাচ্ছি খুব। আমি কাছে যেতে চাইতাম বহুবার, কিন্তু পারিনি, সংকোচ হতো। এর আগে এরকম ঘটেনি কিনা, তার ওপর সে ছোট। আর সেই সংকোচ কাটাতে কাটাতে 1 বছর পার হলো। এর পরে অভ্র এসে জানালো আরিশার বিয়ে ঠিক হয়েছে। মাও আমার সঙ্গে বিয়ের কথা বলে বলে ক্লান্ত, তাই সিদ্ধান্ত নিলেন অভ্রের বিয়েই আগে হবে। আমিও সায় জানালাম, সাথে আগ্রহ নিয়ে বললাম কালই প্রস্তাব নিয়ে গেলে কেমন হয়। দুজনে রাজি হলো। আমার তখন অন্য চিন্তা, ভিন্ন উদ্দেশ্য। কখন মেয়েটির বাসায় যাব আর তাকে দেখব, একদম সামন থেকে দেখব। রাস্তা ফুরলো বড্ড দেরি করে। গিয়ে দেখলাম সেই বহু কাঙ্ক্ষিত মানুষটি দরজার সামনে দাঁড়িয়ে, হাতে গোলাপ জলের সাদা কৌটো, পরনে পিঙ্ক চুড়িদার। কি অপরূপ লাগছিল। কিন্তু কি জানেন, আমি রুদ্র রোশন চৌধুরী, নিজের অনুভূতি চেপে রাখার কৌশল রপ্ত ছিল আমার। খুব সুন্দর এলোমেলো মনটাকে গুছিয়ে দিলাম। মেয়েটির সঙ্গে ধমকা ধমকিও করলাম। কেন জানেন? সে যদি বোকার মতো চেয়ে থেকে দুদিকে মাথা নাড়ালো, জানে না সে। রুদ্র কণ্ঠ চেপে বলল, আপনার ধৈর্য দেখতে পরীক্ষা করছিলাম আপনি কতটা হজম করতে পারেন। তবেই না বুঝবো এই মেজাজি রুদ্রটাকে ভবিষ্যতে একটু সামলাতে পারবেন। আপনাদের বাড়ি থেকে ফিরেই মাকে বিয়ের কথা জানিয়েছি। আপনার প্রতি অনুভূতি তখন রগে রগে বইছে আমার। একটা মুহূর্তে আপনি চলবেন যেন। খুব আশা নিয়েছিলাম আমাদের বিয়ে নিয়ে, অথচ শুনলাম আপনি বিয়ে করতে না করেছেন। তাহলে বলুন তো মেনে নিয়ে কী করে? আমি মেনে নেও নি, তুলে নিয়ে বিয়ে করেছি, আপনাকে সম্পূর্ণ নিজের করে ছেড়েছি। ঠিক করেছি না? আমার অক্ষি পল্লব তীর তীর করে নাছিল। কয়েক পল কথাই বলতে পারিনি। 1 বছর আগের সব কথা এক এক করে স্পষ্ট মনে পড়ল। কোচিং থেকে ফেরার পথে আমাদের সামনে একটা গাড়ির প্রচণ্ড জোরে গাছের সঙ্গে বাড়ি লেগেছিল। আমরা অনেকেই ছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম প্রত্যেককে। হুঁশ ফিরতেই 3 জন ছুটে গেলাম সেদিকে। বাকিরা ঝামেলা পোহানোর ভয়ে প্রস্থান নিল। ভিতরের লোকটির সারা মুখ তখন রক্তে মাখা, চেহারাটা বোঝা যায়নি ঠিকঠাক। লোকটাকে বাঁচাতে হবে ভাবতে থাকা আমার মস্তিষ্ক খেয়ালও করেনি ভালো করে। কয়েকজন মিলেও ওনাকে হাসপাতালে নিতে সক্ষম হই। ডাক্তার জানালেন ওনার অবস্থা খারাপের দিকে, রক্ত লাগবে। আমি চটপট বলে দিলাম আমার থেকে নিন। ওই দিন আপুর জন্মদিন থাকায় বাড়ি থেকে একের পর এক ফোন আসছিল। হাসপাতালে আছি বলতে পারছিলাম না, অথচ সারা জামা ভর্তি লোকটির রক্তে। যখন শুনলাম রোগীর অবস্থা ভালোর দিকে, ফিরে এলাম বাড়িতে। রক্ত নিয়ে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। তারপর দিন লোকটাকে দেখতে যেতে গেলেও শুনলাম ওনার বাড়ির লোক ওনাকে অন্য ক্লিনিকে শিফট করেছেন, যেটা বেশ দূরে। আমি আর যাইনি, ফিরে আসি। পরপর দিন গেলে ভুলে গেলাম সেই ঘটনা, অথচ ওই লোকটাই ছিল রুদ্র। আমি তখন হা করেছি, বিষয়াভিভূত হয়ে বললাম, 1 বছর ধরে ভালোবাসেন আমায়? উনি মাথা দোলালেন। আমি ভাবছি, খুব ভাবছি। আড়াল থেকে একটা মানুষ আমায় ফলো করলো, রোজ দেখলো, আর আমি বোকারাম টেরও পেলাম না। কি আশ্চর্য! আমার ভাবনায় ডুবে থাকা মন নড়ে উঠল ওনার হাতের স্পর্শে। আমি তাকালাম। উনি গভীর চোখে চেয়ে বললেন, 1টা বছর আপনার কাছে আসার অপেক্ষা করেছি, আপনি আসেননি। এখন আমি এলাম, ফিরিয়ে দেবেন? কাছে টানবেন না? আমি ততক্ষণ আর কিছু বলতে পারলাম না, চুপ করে রইলাম। উনি কণ্ঠ খাদে নামিয়ে বললেন, একবার ভালোবেসে দেখুন, ঠকবেন না। আমি স্থির হয়ে বললাম, সময় লাগবে। উনি একটু হেসে বললেন, দিলাম সময়। আদৌ সেদিন আসবে কি না কে জানে, যেদিন আমায় কাছে টেনে বলবেন ভালোবাসি রুদ্র।
আজ আমাদের সংসারের 3 বছর, আর এখন আমি ওই মানুষটাকে পাগলের মতো ভালোবাসি। যতদিন পার হয় আমার ভালোবাসা আকাশের মতো সীমা ছাড়ায়, পাহাড় ডিঙায়, পায় সমুদ্র সম গভীরতা। এখন তার উষ্ণ বুকে মাথা না রেখে ঘুমালে আমার রাত কাটে না। ভীষণ ভোরে সবার আগে তার নিরেট চিবুক না দেখলে দিন ভালো যায় না। আমি প্রতিদিন একটু একটু করে তার প্রেমে পড়েছি, হয়ে উঠেছি তার প্রণয়িনী। আমার ইচ্ছে শেষ নিঃশ্বাস অবধি তার অন্তঃকরণে আমার অস্তিত্ব থাকুক, যেখানে তার প্রণয়রসে আমি সিক্ত হব বহুবার। লেখা শেষ করে সে যদি দাড়ি টানলো, একবার তাকালো দেয়ালে টাঙানো বিশাল ফ্রেমের ছবির দিকে। সেই ছবিটা যেটা বিয়ের দিন তুলেছিল রুদ্র। ক্ষীণ হেসে দাঁড়িয়ে সে, আর সেজতির ঠোঁটের হাসি বিলুপ্ত। অথচ এটাই সেজতির সবচেয়ে পছন্দের ছবি। এই 3 বছরে 3 লক্ষ ছবির চেয়ে এটাতেই যেন খুঁজে পায় মিশ্র অনুভূতি। ভাগ্যিস সেদিন উনি বিয়েটা করেছিলেন, না হলে এই চমৎকার মানুষটা মিস হয়ে যেত। সেজতি প্রসন্ন শ্বাস টানলো, ডায়েরিটাকে ড্রপারে রেখে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই পেছন থেকে দুটো শক্ত হাত জড়িয়ে ধরল। স্পর্শ পেতেই সে যদি বুঝে ফেলল এটাকে। মুচকে হেসে বলল, কখন এলেন? রুদ্র তার চুলের ভাঁজের নাক ঘষে জবাব দেয়, এক্ষুনি। ফ্রেশ হবেন না? তুমি আমার ফ্রেশনেস। সে যদি লজ্জা পায়, একটু চুপ থেকে বলে, শুনুন, ভালোবাসি। আমিও ভালোবাসি, তবে তোমার থেকেও বহু গুণ বেশি। কেন এত ভালোবাসেন? রুদ্রের হাতের বাঁধন দৃঢ় হয় আরও। সেজুতির কাঁধে থুতনি গুজে উত্তর দেয়, কারণ তুমি আমার সন্ধ্যা প্রদীপ, আমার সেজুতি, আমার প্রণয়ে আসক্ত প্রণয়িনী।